হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর আমি ভালো আছি। সবুজ বিথি চ্যানেলে তোমাদেরকে আরেকবার ওয়েলকাম আমার নতুন ভিডিও দেখার জন্য। হ্যাঁ, ব্লগের আগে আমি তো লিখেই দিয়েছি। তো যাই হোক, একটু নতুন কিছু ট্রাই করলাম। তো যতটুকু পারবো একা হাতে ব্লগ করার চেষ্টা করছি। তো অনেক দিন পর ব্লগ করার ইচ্ছে হলো, তো দিয়ে আমি একটু এবারই কিন্তু আমি রেগুলার হয়তো ব্লগ দিব। তো চলো তোমাদের সাথে সকাল থেকে আমি কী করছি তোমাদের সাথে চলো শেয়ার করি। চলো, প্রথমে অনেক কাজবাজ হয়ে গেছে আমার, উনুনের নেতা দেওয়া থেকে শুরু করে বাসন মাজা থেকে শুরু করে সব হয়ে গেছে। এবার ঘরটা পরিষ্কার করে নেব। অনেক নোংরা, মানে বলতে গেলে মোছা হয়নি দুদিন ধরে, কারণ সারা দিনে তো মানে সারা সপ্তাহে তো 3-4 বার মুছতেই হবে ঘরটা, না হলে কিন্তু বাজে দেখার সময় হয়ে উঠতে পারে না সবসময় মোছার জন্য। প্রত্যেক দিন একটু টাইম খুঁজে বের করতে হয়। তো আজকে একটু টাইম পেয়েছি, ভাবলাম একটু পরিষ্কার করে নিই বাড়িটাই, মানে ঘরটার পরিষ্কার করে নিই। আর মশলাপাতির ডাব্বাগুলো একটু নোংরা হয়ে গেছিলো, মানে মশলা টশলা ছিটকে একটু নোংরা হয়ে গেছিলো ডাব্বাগুলো। ওগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ পরিষ্কার করে না রাখলে না একটু মানে রান্না করার সময় একটু ঘৃণা টাইপের লাগে, মানে একটু অপরিষ্কার থাকলে জিনিস ভালো লাগে না দেখতে, রান্না করতেও ভালো লাগে না। তাই সবসময় পরিষ্কার করে রাখি ডিব্বাগুলো। তারপর ঝুড়ি, যাবতীয় যা জিনিস প্রয়োজন, মানে যেগুলো প্রয়োজন মতো সেগুলোকে আমি পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। কারণ ওখান থেকে আবার উনুনে নিয়ে যেতে হয়, উনুন ধারে আবার রান্না শেষেগুলো আবার এখানে বাড়িতে টেনে নিয়ে আসতে হয়। তো আমাদের উনুনটা একটু বাইরে করেছি, আমাদের উনুনটা ছিল না, গ্যাস ছিল, গ্যাসে রান্না হতো। এখন উনুনটা হয়েছে, উনুনেই রান্না করা হয়। তো দেখতেই পাচ্ছ এই যে মশলার যে লঙ্কা প্যাকেট সব ডাব্বাগুলো ভর্তি হয়ে গেছে। আর ডাব্বা 3-4টে আনতে হবে, কারণ অনেকগুলো জিনিসপত্র রাখার জন্য। যেগুলো খোলা, যেগুলো আছে ওগুলোকে ঢালতে পারি না, মানে অমনিই থাকে। তো ওগুলোকে গার্ডার দিয়ে জড়িয়ে বেশ করে ভালো করে রেখে দিলাম, যাতে ঠান্ডা না লাগে, নষ্ট যাতে না হয়। আর তেলে আমার সবসময় ভরা ভরা চাই, কারণ যখনই রান্না করতে যাব এটা থাকবে তো ওটা থাকবে না, ওটা থাকবে তো এটা থাকবে না, তার জন্য অনেক প্রবলেম হয়। কারণ এখান থেকে সেখানে নিয়ে যাওয়া, তারপর না থাকলে ওখান থেকে ছেড়ে তরকারি রান্না হচ্ছে, ওখান থেকে উঠে আসা প্রচুর প্রবলেম হয়। তাই আর কি সব কিছু গুছিয়ে নিচ্ছি, যাতে আমার সব কিছু ভরা ভরা থাকে, যাতে আমাকে উঠে বারবার করে আসতে না হয়। তো দেখতেই পাচ্ছ এখানে আমি মানে ওই নিচেরগুলো পাথরগুলো না, ওগুলো অপরিষ্কার, মানে নোংরা টোংরা লেগেছিলো। তাই আমরা যে ভাত খাই, তারপরে তরকারি ওখানে রাখি না, ওখানে পড়ে যায়, হলুদ যে কষ টাইপের ওরকম হয়ে যায়, ওটাকে ওঠানোর চেষ্টা করি, ওঠে না। তবুও কেমন একটা লাগে যখন না মোছা হয় না, তখন একদিন যদি না মোছা হয় কেমন একটা লাগে। তো ওই জন্য রোজ মুছতেও পারি না, কারণ হচ্ছে তোমার সময়ও অতটা থাকে না। তো আজকে ভাবলাম একটু সময় পেয়েছি যখন, আজকে মুছে নিই সব ঘরটা, পুরো টোটাল ঘরটাই মুছে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ ক্যামেরাটা পুরো অস্পষ্ট আমার। হ্যাঁ, আমার ফোনটা ভালো নয়, ক্যামেরাটাও ভালো নয়, কারণ ফোনটা খারাপ হয়ে গেছিলো যেহেতু, ওই জন্য ফোনটাকে ঠিকঠাকভাবে একটু সারিয়ে নিয়েছি চালানোর জন্য আর কি, একটু ভিডিও করার জন্য, ব্লগ করার জন্য যতটুকু মানে আমার কাছে সম্বল শুধুই এই ফোনটুকুই। কারণ না হলে এই ফোনটাই না থাকলে আমি ভিডিও বানাবো কী করে, বা তোমাদেরকে ব্লগটা দেবো কী করে, শেয়ার করবো কী করে, তার জন্য আর কি অনেক কষ্টে ফোনটাকে যত্নে রাখি। তবুও দেখতেই পাচ্ছ আমার ভিডিওটা ছাড়া আসছে, ফেটে যাচ্ছে। তবুও তোমাদেরকে রিকোয়েস্ট করছি একটু আমার ভিডিও ব্লগগুলো দেখো তোমরা। আমি জানি হয়তো যদি তোমাদের ভালোবাসা পাই, হয়তো আমি নতুন একটা ফোন আনবো, কারণ ফোন এনে ব্লগ ছাড়বো, এটাই আমার স্বপ্ন। অনেক স্বপ্ন আছে, তো অনেক কিছু করার স্বপ্ন আছে। তোমাদের ভালোবাসা না পেলে আমি কিছুই করে উঠতে পারবো না। তো এই ভাগাই ফোনে আমি চালাচ্ছি, ভাগা ফোনই আমার কাছে সব কিছু। এখানেই দেখছো জামা কাপড় অগোছালো আছে, সেদিন গুছিয়েছিলাম, আবার অগোছালো হয়ে আছে। আর এখানেই আমরা ঘুমিয়েছিলাম কালকে রাত্রে, তোমাদের দাদাভাই উপরে ঘুমিয়েছিল, কারণ ভীষণ গরম উপরে লাগছিলো, এতটাই গরম লাগছিলো, মানে মাম্মামকে নিয়ে আমি নিচে ঘুমিয়েছি, তোমাদের দাদাভাই উপরে ঘুমিয়েছে। তো ও ঘুমিয়েছে এখন বর্তমান, আমি সকালে এই বাকি কাজগুলো করে নিচ্ছি, কারণ তোমার দাদাভাই উঠে একটু পরে ব্যাংকে যাবে, আমি তারপরে উপরের ঘরগুলো গুছিয়ে নেব।
ও যতক্ষণ না উঠবে, দরজা লাগানো আছে, দরজা এখনও খোলেনি। আমি গেছিলাম, উঠেছিলাম একবার, খোলেনি। তো খুললেই তারপরে আমি ও উঠে গেলেই সব বিছানা টিছানা গোছাবো। আর এখানে মাম্মাম এখানে ঘুমিয়ে আছে। আমি বললাম ঘুমিয়ে থাক, আমি ততক্ষণ কাজগুলো সেরে নিই। তো এইখানে এই ঘরে থাকা হয় না আমাদের, তাই আমার মানে কি বলবো, অগোছালো হয়ে জিনিস থাকে আর কি, গোছাতে টোছাতে পারি না, সময় থাকে না অতটা। বুঝতেই পারছো, ঘরের সংসারের কাজ, তার উপরে হচ্ছে তোমার বিসিতে আমি বলছি, বিসি কাজ 8টা বেজে গেলেই আমাকে ল্যাপটপ খুলে দিতে হয়। তার লোকজন আসে, তার মাঝখানে রান্না বান্না, তোমাদের দাদাভাই ইয়েতে যায়, ব্যাংকে যায়, তার জন্য রান্না বান্না করে তাড়াতাড়ি করে খেতে দেওয়া, অনেক ঝামেলা থাকে। মানে সকাল দুপুরটাই ঝামেলা থাকে, বিকালটাও অতটা ঝামেলা থাকে না। তবুও সময় পাই না, কখন কাস্টমার এসে যায়, সে আমি থাকতে থাকতে আমি ঝাড়ও দিতে পারি না, আমার শাশুড়ি মা ঝাড় দিয়ে দেয়। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের সাথে একটু ঝগড়া হয়েছে। আমার দেখতে পাচ্ছ মুখটা শুকনো, আমার সবসময় মুখটা শুকনো আছে। আজকে আমার সারাদিন আমার ভালো লাগছে না। জানো, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি তো হয়, তো সেইভাবে আমাদের ঝগড়াঝাটি হয়েছে, তাই আমি নিচে ঘুমিয়েছি। আমি রেগে নিচে একেবারে মুখ শুকনো করে ফেলেছি। তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলিনি, তোমাদের দাদাভাই বেরিয়ে চলে গেছে, আমি রান্না করে উঠতে পারিনি, ও না খেয়ে চলে গেছে। তো যাই হোক, তোমাদের সাথে একটা কথা বলবো বলে মানে ব্লগটা করছি আর কি। তো আমার বাবার কি হয়েছিল আমি তোমাদের স্পষ্টভাবে বলিনি, কারণ আমার বাবার হচ্ছে গ্যাস্ট্রিক আলসার আর পেট ব্যথা হয়েছিল, অসম্ভবভাবে পেটে ব্যথা হয়েছিল। মানে যেদিন জামাই ষষ্ঠী তার আগের দিন রাত্রে, মানে তার আগের দিন না, তার 5-6 দিন আগে রাত্রে। তো তোমাদের দাদাভাই ডাক্তারের কাছে নিয়ে গেছিলো রাত্রে, দেখিয়ে এনেছিলো, পেন কিলার দিয়েছিল যাতে পেট ব্যথাটা একটু ভালো, মানে একটু না হয়, রাত্রেবেলাটা একটু না হওয়ার জন্য একটু পেন কিলার দিয়েছিল, ইঞ্জেকশান দিয়েছিল। তারপর সকাল থেকেই আবার ফোন করেছিলাম, সকাল থেকে শুনলাম যে বমি, তারপর হচ্ছে তোমার পেট ব্যথা হচ্ছে। তারপর তাড়াহুড়ো করে কিছুই না ভেবে তোমাদের দাদাভাইকে তাদের পাঠিয়ে বাবাকে ভর্তি করালাম হচ্ছে গৌতম প্রধানের কাছে। একদিন ভর্তি ছিল, সেলাইন চলছিল, ইঞ্জেকশান চলছিল, তবুও বাবার পেট ব্যথা কমছিল না। আর বাবা না কেমন মাথা, মানে পাগলের মতো হয়ে গেছিলো, মানে কি বলবো, উল্টো পাল্টা বলছিল, যেটা মানে কি আগের ঘটনাগুলো বা আগের কথাগুলো মনে করছিল, এমন অবস্থা হয়েছিল। আমি সেই দেখে অনেক কান্নাকাটি করেছি, মানে আমি নিজেকে ধরে রাখতে আর পারছি না। বাবাকে দেখতে গেছিলাম আমি, তো মানে কি বলবো, অনেক কষ্ট মানুষের মধ্যে, কষ্ট বুঝতেই পারছো। যতই হোক, বাবা মারা চায় সবসময় ছেলেমেয়েরা ভালো থাকুক, তাদের জন্য কষ্ট করা, বাবা মারা কষ্ট করে যাতে ছেলেমেয়েরা ভালো থাকে, তাদের যাতে একটু ভালোভাবে বাঁচতে পারে, খেতে পারে, সেই রকম বাবাই মানে কি বলবো, এত কষ্টের পরেও মানে অনেক কষ্ট পেয়েছে। কষ্ট করে ওর মাথার ঠিক নেই, ভুলভাল বকছে, অনেক মানে টেনশান নিয়ে বাবা অনেক টেনশানে ছিল। আমি তারপর বাবাকে রিপোর্ট করতে দিয়েছিল, ডাক্তার রিপোর্টে বলেছে জানো তো, মানে জিনিসটা, বাবা একটু ড্রিঙ্ক করে কিন্তু, হ্যাঁ, তো ওই যে লিভারটা পুরো কালো হয়ে গেছে। মানে ডাক্তার বলেছিল 1 মাস পরে যদি এটা হতো, বাবার রক্ত বমি হতো, অনেক কিছু প্রবলেম, মানে এতটাই টেনশান। আমারও প্রচুর ভীষণ টেনশান ছিল, টেনশানের মধ্যেও যাই হোক বাবা একটু ভালো হয়েছে, সুস্থ হয়েছে ঠাকুরের দয়ায়। এখন বাবা একটু ভালো আছে, জানি না পরে কী হবে, আমি বলতে পারবো না। একটু যাই হোক ভালো আছে, তাই বলে আমি জামাই ষষ্ঠীতে যেতাম না, বাবাকে আর একবার দেখতে ইচ্ছে হচ্ছিল, তাই ভাবলাম একদম পুরো জামাই ষষ্ঠীর দিন সকালে যাব, বাবাকে দেখব। বাবার জন্য অনেক আমি ফল টল নিয়ে গেছিলাম, বাবাকে বলেছিলাম যে বাবা কী খাবে বলো, কিন্তু বাবা কিছু বলেনি, খাবেও না। বাবা বললো আমার জন্য কিচ্ছু আনবি না। তবুও আমি শুনিনি, বাবার জন্য একটু লিচু আম নিয়ে গেছিলাম। তো মানে কি বলবো তোমাদেরকে, এই কারণেই আমাদের জামাই ষষ্ঠীটা ভালোভাবে হয়ে উঠতে পারেনি, আগের মতন এতটা হয়ে উঠতে পারেনি, বা যতটুকু হয়েছে ততটুকুতেই আমি হ্যাপি। তো চলো আজকের মতো টাটা, বাই, ভালো থেকে সুস্থ থেকে, আর কিছু বলবো না।